নমস্কার বন্ধুরা, আজকের আমাদের এই ভিডিওতে দ্বিতীয় নম্বর ক্লাসে যে টপিকটা বা যে ইউনিটটা নিয়ে আমরা আলোচনা করব সেটা হচ্ছে গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট, স্টেজেস অফ ডেভেলপমেন্ট, ইনফ্যান্সি, চাইল্ডহুড অ্যান্ড অ্যাডোলেসেন্স। প্রথম ইউনিটটা নিয়ে আমরা আমাদের ক্লাসটা অলরেডি আপলোড করে দিয়েছি এবং ওই ইউনিটের রিলেটেড যে এমসিকিউগুলো মক টেস্টের আকারে একটা ভিডিও বানিয়ে আমরা অলরেডি আপলোড করে দিয়েছি এবং আমাদের চ্যানেলের মাধ্যমে ঠিক আছে, একটা ওয়েবসাইটের মাধ্যমে আমরা কিছু মক টেস্ট কন্ডাক্ট করে থাকি, সেটাও আমরা আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলের লিঙ্কটা শেয়ার করে দিয়েছি। তো তোমরা যদি চাও আমাদের কমেন্ট বক্সে দেওয়া প্রথম কমেন্টে আমরা হোয়াটসঅ্যাপ চ্যানেলের লিঙ্কটা দিয়ে দেবো। যদি সম্ভব হয় এবার থেকে আমরা ডেসক্রিপশনও দিয়ে দেবো লিঙ্কটা। হোয়াটসঅ্যাপ চ্যানেলের যে লিঙ্কটা আছে ওখানে ক্লিক করে তোমরা জয়েন করে নিতে পারো। ওই হোয়াটসঅ্যাপ চ্যানেলের মধ্যে তোমরা অনেকগুলো, ঠিক আছে, হোয়াটসঅ্যাপ চ্যানেল বলো বা গ্রুপ বলো, ওখানে অনেকগুলো ইনফরমেশন তোমরা পেয়ে যাবে এবং তোমাদের যে প্রস্তুতি আছে সেটার জন্য খুবই ফায়দা হবে। তো আর দেরি না করে আমাদের দ্বিতীয় ইউনিটটা আমরা শুরু করছি। সেটা হচ্ছে বৃদ্ধি ও বিকাশ, গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট। তো বৃদ্ধি এবং বিকাশ বলতে আমরা কী বুঝি, এর সংজ্ঞাটা কী? তো বৃদ্ধি বলতে অ্যাকচুয়ালি গ্রোথ বলা হয় ইংরেজিতে। বৃদ্ধি বলতে দেহের আকার, ওজন, উচ্চতা এবং অঙ্গ প্রত্যঙ্গের আকারে পরিবর্তনকে বোঝায়, ঠিক আছে। এটি একটি পরিমাপযোগ্য প্রক্রিয়া যা কোষের সংখ্যা ও আকার বৃদ্ধির মাধ্যমে ঘটে। তো সবার আগে তো আমরা এটা জানি যে এটা একটা পরিমাপযোগ্য। পরিমাপযোগ্য বলতে কী বুঝে? যেমন কারোর যদি ওজন আমরা পরিমাণ করতে যাই তাহলে দেখতে পারবো যে কারোর ওজন 24 কেজি, 40 কেজি, 50 কেজি, 60 কেজি এভাবে আমরা ওজনটা পরিমাপ করতে পারবো। সেরকমভাবে আমরা উচ্চতাটা, আকারটা বা অঙ্গ প্রত্যঙ্গের যে পরিবর্তন আছে, যেমন কেউ বডি বিল্ডার খুবই হেলদি থাকে, কেউ একটু রোগা পাতলা থাকে, তো এগুলো আমরা কী করি, এগুলো দেখে আমরা বুঝে নিতে পারি, এগুলো আমরা পরিমাপ করতে পারি। তো গ্রোথটা আমরা পরিমাপ করতে পারি, ঠিক আছে। তো আর এটার যে আমাদের শরীরের মধ্যে যে কোষগুলো আছে, কোষগুলোর যে আকার, কোষগুলোর যে সংখ্যাটা বৃদ্ধি পায়, কোষের সংখ্যার সঙ্গে সঙ্গে আমাদের শরীরের আকারটাও বৃদ্ধি ঘটে, ঠিক আছে। একটা ছোট শিশু যখন ধীরে ধীরে বড় হয় তখন তার শরীরের আকার, ওজন, উচ্চতা সবগুলোই বৃদ্ধি পায়। এটা হচ্ছে তোমার বৃদ্ধি। তারপরে হচ্ছে বিকাশ বা ডেভেলপমেন্ট বলতে কী বোঝানো হয়? বিকাশ হলো শারীরিক, মানসিক, সামাজিক ও আবেগগত দিক থেকে পরিবর্তনের ধারাবাহিক প্রক্রিয়া। তো বৃদ্ধিটা কিন্তু বিকাশের একটা অংশ। তো শারীরিক যে তোমার ওজন, উচ্চতা, অঙ্গ প্রত্যঙ্গের আকার আছে সেটাও হয়। মানসিক যে ডেভেলপমেন্ট হয় আমাদের চিন্তা ভাবনা করার, সামাজিক যে ডেভেলপমেন্ট হয় আমাদের সমাজের সাথে আমরা মিলেমিশে চলা, বন্ধুবান্ধব তৈরি করা, ঠিক আছে। এবং আবেগগত যে আমাদের ইমোশনটাকে কন্ট্রোল করা শিখি, সেগুলোর যে পরিবর্তন হয় এটা একটা কন্টিনিউয়াস প্রসেস হতে থাকে। এটা এমন না যে একদিন হয়েছে, দুদিনের জন্য বন্ধ আছে, বা 1 মাস হয়েছে বা 1 বছর হয়েছে তারপরে বন্ধ হয়ে গেছে 4-5 বছরের জন্য, তারপর আবার শুরু হয়েছে, এমন নয়। স্থগিত থাকে না, এটা কন্টিনিউয়াস ধারাবাহিকভাবে এটা চলতে থাকে, ঠিক আছে। এই পরিবর্তনগুলো, এটি শুধু দেহের বৃদ্ধি এটা বোঝানো হয় না, বরং বুদ্ধি, আচরণ, আবেগ ও নৈতিকতার যে উন্নতি সেগুলোর দিকেও ইঙ্গিত করে থাকে। সেটা হচ্ছে ডেভেলপমেন্ট। তো আমরা বলতে পারি বৃদ্ধি ডেভেলপমেন্টের একটা অংশ, ঠিক আছে। ডেভেলপমেন্ট একটা ব্রডার কনসেপ্ট, বৃদ্ধি হচ্ছে একটা ন্যারোয়ার কনসেপ্ট। তারপরে বৃদ্ধি ও বিকাশের মধ্যে যে বৈশিষ্ট্যগুলো আছে সেগুলো আমরা একটু দেখে নেব। আচ্ছা, একটা কথা আমি বলতে ভুলে গেছি, বৃদ্ধিটা যেটা আছে এটা একটা সময় পরে এটা কী হয়ে যায়, এটা বন্ধ হয়ে যায়। যেমন কারোর উচ্চতা একটা নির্দিষ্ট বয়স পরে, যেমন 25 বা 30 বছর পর্যন্ত এটা বৃদ্ধি হতে থাকে উচ্চতাটা, তারপরে কী হয়, এটা স্থগিত হয়ে যায়, কিন্তু বিকাশটা কখনো স্থগিত হয় না। তো এখানে যে ফিচার্সগুলো বা বৈশিষ্ট্যগুলো আমরা দিয়েছি সেগুলা তোমরা বৃদ্ধির দিক থেকে তোমরা পড়ে নেবে, বিকাশের দিক থেকে তোমরা পড়ে নেবে। বৃদ্ধিটা এখানে সবসময় ঠিকঠাক থাকে না, ঠিক আছে। তো বিকাশের পয়েন্ট থেকে তোমরা এই বৈশিষ্ট্যগুলো ধরে নেবে, একটু কারেকশন করে নেবে। প্রথমটা হচ্ছে ক্রমধারা বজায় থাকে। শিশুর জন্ম থেকে পূর্ণবয়স্ক হওয়া পর্যন্ত ধারাবাহিকভাবে বিকাশ ঘটে, বৃদ্ধিটা কিন্তু ঘটে না, ঠিক আছে। বৃদ্ধিটা শরীরের ভিতরে যে ইন্টারনাল অর্গান বা কোষগুলো আছে এগুলো ঘটতে পারে, কিন্তু বিকাশটা ধারাবাহিকভাবে ঘটে, বৃদ্ধিটা কিন্তু ঘটে না। এখানে একটা তোমরা একটু এই জায়গাটা কারেকশন করে নেবে, ঠিক আছে। এখানে যে বৃদ্ধিটা আছে এটা হবে না। জাস্ট এ সেকেন্ড, আমি এটা একটু করে দিচ্ছি। এই যে বৃদ্ধিটা আছে এটা হবে না, এখানে যেখানে যেখানে তোমরা বৃদ্ধিটা পাবে ওটাকে তোমরা একটু কাইন্ডলি ঠিক করে নেবে, ঠিক আছে। তো পরবর্তীতে আছে ব্যক্তিগত পার্থক্য। এটা কিন্তু বৃদ্ধি এবং বিকাশ দুটোর জন্য হয়ে থাকে, ঠিক আছে।
এক একজন শিশুর বৃদ্ধি ও বিকাশের হার কিন্তু ভিন্ন ভিন্ন হতে পারে। কিছু কিছু শিশু খুব তাড়াতাড়ি হাঁটতে পারে, তাদের দেহের উচ্চতা বা তোমার যে ওজন আছে এটা খুব দ্রুত বৃদ্ধি পায়, কারোর একটু ধীরে ধীরে হয়ে থাকে। 3 নম্বর যেটা আছে মাথা থেকে পা পর্যন্ত বিকাশ, এটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট। 3 নম্বর এবং 4 নম্বর পয়েন্টটা, যেটাকে আমরা সেফলো কোর্ডাল ডেভেলপমেন্ট অথবা ক্যাপোলো কোর্ডাল ডেভেলপমেন্টও বলে থাকি, ঠিক আছে। তো বিকাশের যে প্রক্রিয়াটা আছে সেটা সাধারণত মাথা থেকে নিচের দিকে ঘটে। যে শিশুরা আছে, নবজাত শিশুরা প্রথমে তাদের মাথাটাকে কন্ট্রোল করে, তারপর ধীরে ধীরে ঘাড়টাকে কন্ট্রোল করে, তারপর ধীরে ধীরে তারা পাটাকে কোমরটাকে কন্ট্রোল করে, তারপর গিয়ে পাটা কন্ট্রোল করে। তোমরা দেখে থাকবে যাদের বাড়িতে নবজাত শিশু আছে, ঠিক আছে, যেটাকে আমরা মাথা থেকে পা পর্যন্ত বিকাশ বা ক্যাফোলো কোডাল বা সেপোলো কোডাল ডেভেলপমেন্ট হিসেবে চিহ্নিত করে থাকি। 4 নম্বর যেটা আছে এটাও ইম্পর্ট্যান্ট, কেন্দ্র থেকে প্রান্তে বিকাশ। তার মানে যে দেহের যে কেন্দ্র আছে এটার থেকে ধীরে দিকে বাইরের দিকে বাহ্যিক যে অংশ আছে ওটার দিকে বিকাশ ঘটতে থাকে, যেটাকে আমরা প্রক্সিমো ডিস্টাল ডেভেলপমেন্ট বলে থাকি। 5 নম্বর যেটা আছে পর্যায়ক্রমিকতা, বিকাশ নির্দিষ্ট ধাপ অনুসারে ঘটে, ঠিক আছে। যেমন আমরা যদি বলি শিশুরা প্রথমে কিন্তু বসতে শেখে, তারপরে কি শিখে হাঁটতে শেখে। তো এটা একটা পর্যায়ের পরে একটা ধাপের পরে দ্বিতীয় ধাপটা তারা শিখে থাকে। এমন নয় যে একটা শিশু প্রথমে বসতে শিখেছে তারপর হাঁটতে শিখেছে, আর একটা শিশু প্রথমে হাঁটতে শিখেছে তারপর বসতে শিখেছে, এমন হয় না। সবার জন্য একটা ধারাবাহিকভাবে নির্দিষ্ট ধাপ অনুসারে তাদের বিকাশটা ঘটে। পরবর্তী যেটা আছে সেটা হচ্ছে বিকাশের ধাপগুলো, স্টেজেস অফ ডেভেলপমেন্ট, আমাদের এই ইউনিটের মধ্যে একটা সাব টপিক। তো বিকাশের ধাপ বা স্টেজেস অফ ডেভেলপমেন্টগুলো কী কী আছে? মানব জীবনের যে বিকাশগুলো আছে, যেমন আমরা 5 নম্বর পয়েন্টে ক্রমিকতা শিখেছি, সেটার মধ্যে দিয়েই আমরা একটা আলোচনা করতে পারি যে বিকাশের ধাপগুলো। বিকাশের সবসময় একটা ধাপ থাকে। মানব জীবনের বিকাশ সাধারণত কিছু পর্যায়ের মধ্যে বিভক্ত করা যায়, যেমন প্রত্যেকটি পর্যায়ে নিজস্ব এক একটা বৈশিষ্ট্য থাকে কিন্তু। যেমন প্রথম যদি আমরা দেখি সেটা হচ্ছে প্রিনাটাল স্টেজ অথবা ভ্রূণকাল। গর্ভধারণ থেকে শুরু করে জন্ম পর্যন্ত এই প্রিনাটাল স্টেজটা থাকে। তোমাদের প্রশ্ন আসতে পারে যে প্রিনাটাল স্টেজের সময়কাল কত কত হবে? প্রথম 2 সপ্তাহ থেকে কত সপ্তাহ পর্যন্ত? জন্ম পর্যন্ত, ঠিক আছে। এটাকে আমরা কি বলি, বা তোমরা বলতে পারো যে গর্ভধারণ থেকে জন্ম পর্যন্ত যে সময়কালটা আছে এটাকে প্রিনাটাল স্টেজ বা ভ্রূণকাল বলে। প্রিনাটাল স্টেজের আবার 3টা পর্যায় আছে, ঠিক আছে। প্রথম পর্যায়টার নাম কি? জার্মিনাল পর্যায় অথবা জার্মিনাল স্টেজ, ঠিক আছে। এটা থাকে, এটার মধ্যে ডিটেলসে কিছু যাওয়ার কোনো প্রয়োজন নেই, শুধুমাত্র এই যে সব টাইমগুলো আছে টাইমগুলো তোমাদের মনে রাখতে হবে। জার্মিনাল স্টেজ, এমব্রিয়নিক স্টেজ, ফেটাল স্টেজ, এগুলো কোন স্টেজের মধ্যে পড়ে? এগুলো প্রিনাটাল স্টেজের মধ্যে পড়ে, এটা মনে রাখবে। জার্মিনাল পর্যায়, ভ্রূণ পর্যায়, ভ্রূণোত্তর পর্যায়, এবং এগুলোর সময়কাল কি? যেমন ভ্রূণকাল 1 নম্বর যেটা আছে বাংলাতে প্রিনাটাল স্টেজ, সেটা গর্ভধারণ থেকে জন্ম পর্যন্ত হয়। এর যে 3টি ধাপ আছে, প্রথমটা হচ্ছে জার্মিনাল পর্যায় বা জার্মিনাল স্টেজ, সেটা প্রথম 2 সপ্তাহকে এটা ধরা হয়। তারপর 2 নম্বরে যেটা আছে ভ্রূণ পর্যায় বা এমব্রিয়নিক স্টেজ, সেটা 3 থেকে 8 সপ্তাহ পর্যন্ত ধরা হয়। তারপরে যেটা আছে 3 নম্বর ভ্রূণোত্তর পর্যায়, সেটা ফেটাল স্টেজ বলা হয়, যেটা 9 সপ্তাহ থেকে জন্ম পর্যন্ত এটাকে চিহ্নিত করা হয়েছে, ঠিক আছে। এটার বৈশিষ্ট্যগুলো কী কী? এটার বৈশিষ্ট্য হচ্ছে কোষ বিভাজন হয় এবং অঙ্গ প্রত্যঙ্গের বিকাশ ঘটে মায়ের গর্ভে। মায়ের যে পুষ্টি ও স্বাস্থ্য ভ্রূণের বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। সেজন্য আমাদের যে গর্ভবতী মায়েরা আছে, ওই গর্ভবতী মায়েদের আমরা সবসময় যে পুষ্টি বা খাওয়া দাওয়া যা কাজকর্ম যেগুলো আছে এগুলোর দিকে, স্বাস্থ্যের দিকে আমরা সবসময় ধ্যান রাখি, ঠিক আছে। কেন? কারণ মায়ের পুষ্টি এবং যে মায়ের যে স্বাস্থ্য আছে ওটাই যে মায়ের পেটের মধ্যে গর্ভে যে ভ্রূণটা আছে ওটার বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। পরবর্তী যে স্টেজ আছে সেটা হচ্ছে শৈশবকাল বা ইনফেন্সি। দেখো, চাইল্ডহুড এবং ইনফেন্সিকে দুটোটাকেই কিন্তু বাংলাতে আমরা শৈশবকাল হিসেবে চিহ্নিত করি, সেই জন্য আমি ইংরেজিতে লিখে দিয়েছি। তো 2 নম্বর যেটা আছে সেটা হচ্ছে তোমার ইনফেন্সি, যেটা জন্ম থেকে 2 বছর পর্যন্ত। এর বৈশিষ্ট্যগুলো কী কী? এর বৈশিষ্ট্যগুলো হচ্ছে এই শৈশবকাল বা ইনফেন্সিতে দ্রুত শারীরিক বৃদ্ধি ঘটে প্রথমত, ঠিক আছে। আসতে পারে যে দ্রুত শারীরিক বৃদ্ধি কোন স্টেজে ঘটে? কোন স্টেজে? ইনফেন্সি স্টেজে। তো এটার জন্য তোমরা কনফিউজ না হওয়ার জন্য ইংরেজিটা তোমরা দেখে নেবে যখন এমসিকিউগুলো আসবে, যদি ইংরেজি থাকে। তারপরে যে বৈশিষ্ট্য আছে সেটা হচ্ছে সংবেদনশীলতা ও প্রতিক্রিয়াশীলতা বৃদ্ধি পায় এই স্টেজে। তারপরে আছে সামাজিক সংযোগ শুরু হয়, ধীরে ধীরে সামাজিক সংযোগটা শুরু হয়। মা বাবার সাথে বন্ধন তৈরি হয় সবার আগে, তারপরে দাদু ঠাকুমা, বাড়ির কাছে যারা
তার সঙ্গে সবসময় দেখাশোনা হয়, তাদের সঙ্গে ধীরে ধীরে সামাজিক সংযোগটা বৃদ্ধি হতে থাকে। এরপরে আছে মৌলিক দক্ষতা অর্জন করে। মৌলিক দক্ষতার মধ্যে যেমন মাথা উঁচু করা, বসা, হাঁটা, অল্প অল্প এক ওয়ার্ড, দুই শব্দ, একটা শব্দ দুটো শব্দ বলে কথা বলা ইত্যাদি তাদের শুরু হয়। ঠিক আছে, এই দক্ষতাগুলো ধীরে ধীরে অর্জন করতে থাকে। এছাড়াও মানসিক ও আবেগগত বিকাশ হয়ে থাকে, যেমন অনুকরণ করার ক্ষমতা বাড়ে। ঠিক আছে, চাহিদা প্রকাশ করতে শেখে, যেমন কান্নার মাধ্যমে কান্না করে। যখন মায়ের পেটে যখন ক্ষুধা পায় তখন বাচ্চারা কী করে, শৈশবকালে জন্ম থেকে 2 বছরের বাচ্চারা কান্না করে, কান্নার মাধ্যমে ধীরে 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 এটা প্রকাশ করতে শুরু করে। তারপরে আছে শৈশবকাল, যেটা চাইল্ডহুড। আমি আগেই বলেছি শৈশবকাল বাংলাতে দুটোই শৈশবকাল, কিন্তু ইংরেজিতে একটা ইনফেন্সি আর একটা চাইল্ডহুড। ঠিক আছে, চাইল্ডহুডটা কবে, 2 বছর থেকে 12 বছর। এই চাইল্ডহুডকে আবার দুভাগে আমরা ভাগ করেছি, যেটা হচ্ছে প্রারম্ভিক শৈশব বা আর্লি চাইল্ডহুড, যেটা 2 থেকে 6 বছর, এবং পরবর্তী শৈশব বা লেট চাইল্ডহুড, যেটা 6 থেকে 12 বছর। তো প্রারম্ভিক শৈশবটা আমরা সবার আগে দেখে নেব, 2 থেকে 6 বছর যেটা, সেটার বৈশিষ্ট্যগুলি কী কী। এটার মধ্যে মোটর স্কিল ডেভেলপমেন্ট হয়। মোটর স্কিল বলতে আমরা কী বুঝি, যে হাত পা নাড়িয়ে যেসব কাজ আছে ওইসব কাজগুলো আমরা করতে পারি, যেমন দৌড়ানো, লাফানো, ঠিক আছে, আঁকা ইত্যাদির উন্নতি ঘটে। তার ভাষা শেখার যে দক্ষতা আছে 2 থেকে 6 বছর, এটা খুব দ্রুত বৃদ্ধি পায় কিন্তু এখানে। তারপর কল্পনা শক্তি বৃদ্ধি পায়, তারা কল্পনা করতে শিখে ধীরে ধীরে 4-5 বছর যখন হয়ে যায়। তারপর সামাজিকীকরণ শুরু হয়, তারা ধীরে ধীরে একজন দুজন করে অঙ্গনারী স্কুলে যখন যায় বা মন্টেসরিতে যখন যায়, তারা ধীরে 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 বন্ধুত্ব করতে শেখে। তারপর পরবর্তী শৈশব যেটা আছে, যেটা দ্বিতীয় নম্বর পরবর্তী শৈশব বা লেট চাইল্ডহুড। লেট চাইল্ডহুড কবে থেকে কবে, 6 বছর থেকে 12 বছর পর্যন্ত। এর বৈশিষ্ট্যগুলো কী কী, এই সময়ের মধ্যে বাচ্চারা এই সময়ের মধ্যে বাচ্চারা স্কুলে প্রবেশ করে, ক্লাস 1 থেকে শুরু করে। ঠিক আছে, এর মধ্যে কী কী আসে, এর মধ্যে জ্ঞান ও সমস্যা সমাধানের ক্ষমতা ধীরে ধীরে বৃদ্ধি পায় কিন্তু। তোমরা যখন টেট 1-এ যদি চাকরিটা পাও, তখন দেখবে তাদের ক্লাস 1-এ যে জ্ঞান ও সমস্যা সমাধানের ক্ষমতা আছে, সেটা ধীরে ধীরে ক্লাস 5-এ বা 6-এ যেতে যেতে এটা বৃদ্ধি পেয়ে থাকে। তারপর বন্ধু সামাজিক গোষ্ঠীর প্রভাব বৃদ্ধি পায়, তারা বন্ধুত্বের যে একটা গ্রুপ আছে ওই গ্রুপটা কী করে ধীরে 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 বাড়াতে থাকে, যে এই গ্রুপটা আমার, এই বন্ধুবান্ধব যারা আছে এটা সে আমার বন্ধু, সে আমার সাথেই থাকবে। ঠিক আছে, আমি এই সমাজের মধ্যে থাকি, আমি এই সমাজের সাথে আমি সামঞ্জস্যপূর্ণভাবে চলতে পারবো, আমার কাছে কমফর্ট ফিল হবে। এই কমফর্টটা তাদের মধ্যে বৃদ্ধি পায়। তারপর নৈতিক মূল্যবোধের বিকাশ ধীরে ধীরে ঘটে, যখন তারা স্কুলে যেতে শুরু করে তখন কোনটা ভালো কোনটা মন্দ তারা শিক্ষকের থেকে, যেখানে আমরা শিক্ষকরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকি নৈতিক মূল্যবোধের থেকে। মা বাবা না করে, বাবা এই কাজটা করবে না, এটা ভালো নয়, এটা খারাপ কাজ, এদিকে যাবে না, ওই এই কথা বলবে না। ঠিক আছে, এমন যে এগুলোর থেকে নৈতিক মূল্যবোধ যেগুলো আছে এগুলোর ধীরে ধীরে বিকাশটা ঘটতে থাকে। পরবর্তী আছে কৈশোরকাল বা অ্যাডোলেসেন্স। অ্যাডোলেসেন্সটা 12 থেকে 18 বছর পর্যন্ত, এটার সময় ধ্যান রাখবে। কেউ টিনেজ বলে, তো 12 থেকে 19 ধরে। ঠিক আছে, বা 13 থেকে 19 ধরে, 13 to 19, সেই জন্য টিনেজ বলা হয়। কেউ 11 থেকে 16 বছর বা 17 বছর ধরে আজকালকার দিনে, এটা নিয়ে বিতর্ক আছে। তো আমরা নর্মালি জেনারেলি 12 থেকে 18 বছর এটাকে ধরে নেব। ঠিক আছে, এর মধ্যে বৈশিষ্ট্যগুলি কী কী থাকে, অ্যাডোলেসেন্সের মধ্যে সবচেয়ে বেশি পরিমাণ তোমার যে চ্যালেঞ্জেসগুলো আছে চ্যালেঞ্জেসগুলো আসতে থাকে। এর বৈশিষ্ট্যগুলো হচ্ছে হরমোন পরিবর্তনের কারণে শারীরিক বৃদ্ধি ত্বরান্বিত হয়ে থাকে। ঠিক আছে, এটা আমরা এই স্টেজটা সবাই পার হয়ে এসেছি অনেক কষ্ট করে। এই সময়ের মধ্যে হরমোনের যে চেঞ্জ হয়, হারমোনিক চেঞ্জের কারণে আমাদের শারীরিক যে বৃদ্ধিগুলো আছে, বিশেষ করে আমাদের আমাদের সমাজের যে মেয়েরা আছে, ফিমেল যারা আছে, তাদের মধ্যে বেশি লক্ষ্য করা যায়। এছাড়াও ছেলেদের মধ্যে যেমন দাড়ি ধীরে ধীরে দাড়ি উঠতে থাকে। ঠিক আছে, মেয়েদের ক্ষেত্রে পিউবিক অনেকগুলো পিউবিক বা পিউবিক যেটা হেয়ার আছে ওটা গ্রোথ হয়। ঠিক আছে, বগলের তলায় যে চুলগুলো আছে এগুলো গ্রোথ হয়। কেউ খারাপভাবে নেবে না, এটা জাস্ট বোঝানোর জন্য। এগুলো হরমোনের কারণে হয়ে থাকে। তারপর যৌন পরিপক্কতা অর্জিত হয়। তারপরে আত্মপরিচয়ের অনুসন্ধান শুরু হয়। তারপরে মানসিক ও আবেগগত পরিবর্তন ঘটে এবং পরিবারের পরিবর্তে বন্ধুদের প্রভাব বৃদ্ধি পায়। একটা একটা করে আমি বুঝিয়ে দিচ্ছি। যৌন পরিপক্কতা অর্জিত হয়, তারা যৌন চাহিদা এই সময়ের মধ্যে সবচেয়ে বেশি হয়। আজকালকার আমরা দেখতে থাকি, সেটা আমি আর বলতে হবে না তোমাদের বিস্তারিতভাবে। তারপরে যেটা আছে আত্মপরিচয়ের অনুসন্ধান শুরু হয়, তার মানে নিজেকে আমি তখন এই যে একটা বন্ধুর সার্কেল আছে, এই বন্ধুর সার্কেলের মধ্যে আমার স্থানটা কোথায়, একটা সমাজের মধ্যে বা একটা পরিবারের মধ্যে আমার স্থানটা কোথায়, সেটা ওই সময়ের মধ্যে বেশি চিহ্নিত করতে থাকে। আত্মপরিচয়, নিজের পরিচয়টা ধীরে ধীরে ডেভেলপমেন্ট করতে শুরু হয়, যে আমি কোন জায়গাতে আছি। ঠিক আছে, এই কারণে অ্যাডোলেসেন্সের সময়কালের মধ্যে অনেক বাচ্চারা দেখবে আজকালকার দিনে
কি কোথায় চলে যায়, ডিপ্রেশনে চলে যায়, নিজেদের চিহ্নিত করতে পারে না, নিজেদের মনে করে যে সমাজের মধ্যে সবচেয়ে পিছিয়ে রয়েছে। তো সেদিক থেকেও শিক্ষকের ভূমিকা অনেক গুরুত্বপূর্ণ, সেটা ক্লাসের মধ্যে পরিলক্ষিত হয় কিন্তু অনেক সময়। সেটা আমাদের কী করতে হবে, ডেভেলপ করতে হবে বাচ্চাদের, ওদেরকে বোঝাতে হবে, ঠিক আছে। তারপরে হচ্ছে মানসিক ও আবেগগত পরিবর্তন করে তাদের মানসিক চিন্তাভাবনা, যে এই ক্লাসের মধ্যে যখন তারা থাকে বা সমাজের মধ্যে তারা যখন যায়, বন্ধুবান্ধবের সঙ্গে খেলাধুলা করতে যখন যায়, তখন তাদের মানসিক ডেভেলপমেন্টটা থেকে ধীরে ধীরে পরিবর্তন করতে থাকে। কেউ একটু নিজেকে কনজারভেটিভভাবে নিয়ে নেয়, কেউ নিজেকে একটু খোলামেলা ভাবতে শুরু করে, এবং আবেগগত যে পরিবর্তনগুলো আছে তারা ইমোশনকে কন্ট্রোল করতে শেখে। তারপরে হচ্ছে পরিবার থেকে নিজেকে একটু সরিয়ে নেয় তারা, তারা নিজেদের একটা লিডার হিসেবে চিহ্নিত করে, নিজেদের লিডার হিসেবে চিহ্নিত করে কী করে, তাদের বন্ধু বান্ধবের প্রভাবটা মাধ্যমে তারা প্রভাবটা বৃদ্ধি পায়, এই বন্ধু বান্ধবের মাধ্যমে নিজেদের লিডার ভাবতে শুরু করে, ঠিক আছে। তখন অনেক সময় অ্যাডোলেসেন্সের সময় তারা অনৈতিক কাজের সঙ্গে যুক্ত হয়ে যেতে পারে। সেদিকে আমাদের সমাজের মা বাবারা এবং শিক্ষকরা অগ্রণ্য ভূমিকা নিতে হবে, এদিকে ধ্যান রাখতে হবে। তারপরে আছে মনস্তাত্ত্বিক বিকাশ। মনস্তাত্ত্বিক বিকাশের মধ্যে কী কী আছে, মনের দিক থেকে যে বিকাশগুলো আছে সেগুলো হচ্ছে যৌক্তিক চিন্তাভাবনা বাড়ে, যুক্তি দিয়ে চিন্তা করে, আচ্ছা এই কাজটা যদি আমি এভাবে না করে ওভাবে করতাম তাহলে কেমন হতো, আচ্ছা মা আমাকে এই কথাটা কেন বললো, হ্যাঁ আমাকে কেন এই বললো, ওর মা তো ওকে এভাবে বলো না, এইভাবে তারা চিন্তা করতে থাকে, ঠিক আছে। এবং আবেগগুলো নিয়ন্ত্রণ করতে শেখে, কেউ যদি কোনো ধরনের কথাবার্তা বলে, ঠিক আছে, ওগুলো তারা নিজেরা নিয়ন্ত্রণ করতে পারে, এবং স্বাধীনতার অনুভূতি গড়ে ওঠে, যে আমি এই লিডার, যেটা বলেছিলাম আমি লিডার, আমি নিজেকে স্বাধীনভাবে আমি চলতে পারবো, আমি যা বুঝবো সেটাই সঠিক, ঠিক আছে। এটা যুক্তি দিয়ে নিজেকে সঠিক বানিয়ে নেবে, স্বাধীনতার অনুভূতিটা এই স্টেজের মধ্যে গড়ে ওঠে, ঠিক আছে। তো আমাদের যে এ, স্টে এই যে ইউনিটটা আছে, এই ইউনিটের আমরা কনক্লুশনে এসে গেছি। কনক্লুশনের মধ্যে, আচ্ছা কনক্লুশনে যাওয়ার আগে আমি তোমাদের বলে দিই টোটাল কয়টা স্টেজ আছে। কৈশোরকাল প্রথম থেকে আমি তোমাদের বলে দিচ্ছি, ঠিক আছে। প্রথম হচ্ছে তোমার প্রিনাটাল স্টেজ, এটা মনে রাখবে, প্রথমটা কি প্রিনাটাল স্টেজ, তারপরে ইনফেন্সি, তারপরে চাইল্ডহুড, তারপরে আছে অ্যাডোলেসেন্স। এই চারটা পর্যায় আছে, প্রত্যেকটা পর্যায়েরই কিছু কিছু পর্যায়ের আলাদা 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 করে পার্ট আছে, ঠিক আছে, পর্যায় আছে, ওই পর্যায়গুলো তোমরা ভালোভাবে দেখে নেবে। এগুলো থেকে কিন্তু অনেক প্রশ্ন আসে, আমি গ্যারান্টি দিয়ে বলছি, এখান থেকে তোমরা একটা দুটো প্রশ্ন হুবহু দেখতে পাবে এই ফিচার্সগুলো থেকে, ঠিক আছে। এই নোটসগুলো কিন্তু খুব কষ্ট করে আমি বানিয়েছি, আর এই নোটসগুলো আমি অ্যাকচুয়ালি এমন টাইপের নোটস আমি পড়তাম আগে, তো এখন তোমাদের জন্য আমি এগুলো আবার নতুন করে বানিয়েছি। তো আশা রাখবো যে তোমরা এই নোটসগুলো থেকে তোমরাও খুবই উপকৃত হবে, ঠিক আছে। এই নোটসগুলো আমি তোমাদের ফ্রিতে প্রোভাইড করে দেবো আমার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, সেই জন্য তোমাদের কষ্ট করে আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলটা জয়েন করতে হবে। আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটু সাবস্ক্রাইব করে ভিডিওটা লাইক করে দেবে এবং শেয়ার করে দেবে অন্যদের সাথে। কনক্লুশন আমরা কি বলতে পারি, যে বৃদ্ধি ও বিকাশ একটি চলমান প্রক্রিয়া। এখানে বৃদ্ধিটা হবে না, আবারও আমি একটু ভুল করে নিয়েছি, এখানে কোনটা হবে না, এই যে এখানে দুঃখিত, বৃদ্ধিটা আছে, বৃদ্ধিটা হবে না কিন্তু। বিকাশ একটি চলমান প্রক্রিয়া, কন্টিনিউয়াস, এটা চলতে থাকে। বৃদ্ধিটাও চলমান প্রক্রিয়া, বাট একটা সময় পরে এটা স্থগিত হয়ে যায়, যা বিভিন্ন পর্যায়ের মধ্যে দিয়ে যায়। প্রতিটি পর্যায়ের নিজস্ব বৈশিষ্ট্য ও চ্যালেঞ্জ রয়েছে। সঠিক পুষ্টি, সুষ্ঠু লালন পালন ও সামাজিক পরিবেশ শিশুর স্বাস্থ্যকর বিকাশ নিশ্চিত করতে সাহায্য করে, এবং এটার মধ্যে শিক্ষকের ভূমিকা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ, ঠিক আছে। ধন্যবাদ সবাইকে, আশা রাখছি যে তোমাদের ভিডিওটা বা টপিকগুলো সবগুলো ক্লিয়ার হয়ে গেছে, তো ভালোভাবে একবার দেখে নেবে। ধন্যবাদ সবাইকে।